সৌজন্যের রাজনীতি একটা বলা হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু সৌজন্যের রাজনীতি বললেই তো সবটা শেষ হয় না। হুম। এর পেছনে যে রাজনৈতিক ভাষ্যটা আছে, যেটা অনেকে হুম। বুঝতে পারছেন না, সেই রাজনৈতিক ভাষ্যটা হচ্ছে এটাই যে তুমি আমাকে যতই গালি গালাজ গাল বন্ধ করে থাকো, আমি তোমাকে এমন গুরুত্ব দিচ্ছি না যে তোমাকে তোমার সমকক্ষ বলে, তোমার সমান সমান গালিগালাজ করে তোমাকে আবার আমার প্রতিপক্ষ বলে ধরে নেব। আমি মোদিকে আমার ঠিক, ঠিক। প্রতিপক্ষ ধরি, আমি তোমাকে আমার প্রতিপক্ষ ধরি না। এটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। একদিকে এই রাহুলের অনুকম্পা, হুম। আর অন্যদিকে হচ্ছে এই যে মোদির নিষ্ক্রিয়তা, এই উদাসীনতাকে গুরুত্বই না দেওয়া, এইটা সবচেয়ে বেশি আঘাত করবে স্মৃতি ইরানিকে। নমস্কার, সবাইকে স্বাগত। রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। আমাদের এই খোলা আড্ডার আজকের আলোচনার বিষয় রাহুল গান্ধীর একটা টুইট এবং স্মৃতি ইরানি। ঘটনাটা বেশ অভিনব এবং এখনকার রাজনীতিতে বেশ বিরল ঘটনাই বটে। তো সেই জন্য আমরা মনে হয়েছে আমাদের যে এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য এবং এখনকার রাজনীতির প্রেক্ষিতে এটাকে একটু বিশ্লেষণ করা দরকার। তো আমি প্রথমেই গৌতম দাকে আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে স্বাগত জানাই। গৌতম দা, আপনি বলুন, হুম হুম রাহুল গান্ধীর টুইটটা দেখে আপনার প্রথমে কি মনে হলো? রাহুল গান্ধী যে টুইটটা করলেন, সেটা হচ্ছে স্মৃতি ইরানিকে উদ্দেশ্য করেই, যদিও তার নামে নয়। হুম। তিনি বললেন হুম। এই যে মূলত আমেঠিতে স্মৃতি ইরানি হেরে যাওয়ার পর কংগ্রেসের বেশ কিছু হুম। কর্মী সমর্থক যারা টুইট করছেন বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের মন্তব্য করছেন, রাহুল বলেছেন যে হ্যাঁ। এইটা থেকে তারা বিরত থাকুন, এটা করবেন না। কারণ যে কোনো নির্বাচনে হার জিত থাকে, প্রত্যেকেরই হার জিত থাকতে পারে। কাজেই কেউ যদি এটা না করেন, সেটাই আমাদের, ইনফ্যাক্ট সেটাই হচ্ছে কংগ্রেসের কালচার, এটা বোঝাতে চেয়েছেন, এই বলেই তিনি টুইটটা করেছেন। ঠিক। তা হ্যাঁ। এই যে টুইটটা করলেন, এটা তুমি বলতে পারো এর কি তাৎপর্য আছে। দেখো, এইটা হ্যাঁ। আমি যদি সাংবাদিক হিসেবে বলি, তাহলে এটা দুটো তাৎপর্য আমি দেখতে পাচ্ছি। একটা খুব, হুম। এই সাংবাদিকরাই খুব বলে থাকে, খুব সৌজন্যের রাজনীতি। আমি অত সহজে হুম। এটাকে সৌজন্যের রাজনীতি খুব একটা বলে ছাড়ছি না। সৌজন্যের রাজনীতি তো ঠিক। অবশ্যই, কিন্তু তার তাৎপর্যটা হুম। কেন? তুমি যদি একটু পুরোনো হুম। দিনটাই স্মরণ করো, 2022 সালে, 2022 সালে হুম। স্মৃতি ইরানি সংসদে তুমুল ভাবে এই রাহুল গান্ধীর বিরুদ্ধে, বিশেষ করে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে স্লোগান শুরু করলেন। অধীর চৌধুরীর একটি অত্যন্ত বক্তব্য। হ্যাঁ, হ্যাঁ, অত্যন্ত বাজেভাবে, অত্যন্ত বাজেভাবে, কুৎসিত ভাবে বলা যেতে পারে, দৃষ্টিকটুভাবে বললে বা হয় কুৎসিত ভাবে। হ্যাঁ। খুবই দৃষ্টিকটু। এবং হ্যাঁ। সেখানে যত সাংসদ, মহিলা সাংসদ, বিজেপি, সবাই মিলে হুম। সমস্বরে তারস্বরে ক্রমাগত স্লোগান দিয়ে গেল, সোনিয়া গান্ধীকে ক্ষমা চাইতে হবে। হুম, সোনিয়া হুম। গান্ধীকে ক্ষমা চাই, সোনিয়া গান্ধীর কোনো করারই নেই এখানে। এবারে কংগ্রেসের যারা ইনসাইডার্স, তাদের বক্তব্য হচ্ছে হুম। সেই দিনই দুই ভাই বোন একটা মোটামুটি পরিকল্পনা করে নেয়, এর একটা উত্তর দিতে হবে। কিন্তু উত্তর হুম। দিতে হবে মানে কি, সংসদে দাঁড়িয়ে চিৎকার করে এরকম উত্তর দিতে হবে, তা কিন্তু এরা করেনি। হ্যাঁ। এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের বুদ্ধিমত্তার লক্ষণ বলে আমি মনে করি। উত্তর তারা দিয়েছে, কিন্তু রাহুল হুম। গান্ধী উত্তর দিয়েছেন এবং প্রিয়াঙ্কাও দিয়েছেন। কেন দুজনে? প্রথমত, আমেঠিতে তারা এমন একজনকে দাঁড় করালেন যিনি গান্ধী পরিবারের সঙ্গে অতি ঘনিষ্ঠ বহুদিনের, কিন্তু গান্ধী পরিবারের কেউ নন। কিশোর লাল শর্মা। সোনিয়া দাঁড়াল, কিশোরীলাল শর্মা। সোনিয়া দাঁড়ালেন না, কিশোরী লাল শর্মা, হ্যাঁ, রাহুল কিশোরী লাল দাঁড়ালেন না, শর্মা, হ্যাঁ, ঠিক। প্রিয়াঙ্কা দাঁড়ালেন না। দাঁড়ালেন হুম। যে তার জন্য প্রিয়াঙ্কা ভীষণ রকম পরিশ্রম করলেন, ভীষণ পরিশ্রম, এবং হুম। তাকে জিতিয়ে আনলেন হুম। প্রায় 1.5 লক্ষ ভোটে। এতে কি প্রমাণ হলো? প্রমাণ হলো যে স্মৃতি ইরানিকে হারাতে গান্ধী পরিবারের কাউকে দাঁড়াতে হুম। হবে না আমেঠিতে। গান্ধী হুম। পরিবার যাকেই মনে করবে তাকেই দাঁড় করিয়ে জিতিয়ে আনতে পারবে। এইটা, হুম। এই যে পরাজয়টা, পরাজয় বলবো, পরাভব, এই যে সাংঘাতিক ভাবে জিতে হুম। হেরে যাওয়াটা, এটা প্রথমত হুম। স্মৃতি ইরানির কাছে একটা
আহ, কি বলবো, দাগ হয়ে থাকবে ভেতরে। তার যে এবং কিশোরীলাল শর্মা বায়োগ্রাফিতে সম্পর্কেও স্মৃতি রিয়ালিটি ইরানি অত্যন্ত খারাপ কথা বলেছিল দাদা, যে তিনি অত্যন্ত। তাকে হ্যাঁ। চাপরাশি হুম, জাতীয় হুম। শব্দ, অত্যন্ত কুবাক্য হেও তিনি হেও বলেছেন, করেছেন। হেয় হ্যাঁ, করেছিলেন। হ্যাঁ। এটা হ্যাঁ, স্মৃতি ইরানির বক্তব্যের মধ্যে সেটা বরাবরই থেকেছে। স্মৃতি হুম, ইরানি একদিকে প্রচন্ড উদ্ধত, অ্যারোগেন্ট, ভীষণ অ্যারোগেন্স। তার অ্যারোগেন্স সবাই জানে, সাংবাদিকরাও খুব ভালো রকম হ্যাঁ, জানেন যে তিনি কতখানি হ্যাঁ, অ্যারোগেন্স। তিনি কথায় কথায় অত্যন্ত সাংবাদিকদের ভালো সঙ্গে জানেন। সম্পর্ক ছেদ করে দেন। তিনি কোনো রকমের কারুর ইয়ে ধার আমি ধারেন না। আপনাদের একটু দর্শকদের জানিয়ে দিই একটা ছোট্ট ইনফরমেশন, গৌতম দা আপনার অনুমতি নিয়ে, যে হ্যাঁ, হ্যাঁ। তিনি তার কেন্দ্রে আমেঠিতে তিনি হুম, একজন সাংবাদিক তাকে একটি প্রশ্ন করেছিল বলে তিনি হুম, তার হুম, চাকরিটা খেয়ে দেন, এবং তিনি সেটা বলেন হুম, প্রকাশ্যে ক্যামেরার সামনে। मैं करूंगी फोन और कहूंगी सलोन विधानसभा क्षेत्र अमेठी लोकसभा क्षेत्र का हिस्सा है। मेरी क्षेत्र की जनता का अपमान मत करिए, आगे से मेरी क्षेत्र की जनता का अपमान मत करिएगा। बहुत प्यार से निवेदन कर रही हूँ, वरना যে হুম, 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 আপনার যে কর্তা, আপনার যে বস, হুম, তাকে হুম, আমি ফোন করে হুম। আমি আপনার চাকরি হ্যাঁ, খাবো, এবং সেটা তিনি খাবো। করেছিলেন, এবং এটা নিয়ে সারা দেশ ব্যাপীতে যথেষ্ট ইয়ে হ্যাঁ, হয়েছিল। হয়েছিল। আপনাদের সেটা স্মরণে আছে। গৌতম দা, আপনি আবার কন্টিনিউ করুন, আমি হ্যাঁ, এটা তো বলছিলাম। হুম, আর আরেকজন সাংবাদিককে বলছেন তিনি, যখন হুম, ওই ডিবেটে ডাকছেন রাহুল গান্ধী, বলছেন ডিবেট হবে, তখন বলছেন ডিবেটে আমাকে যেতে হবে না, আমাকে দরকার নেই, দুই ভাই বোনে মিলে দাঁড়াক, আমাদের আহ, যে কোনো একজন, বিজেপি যে কোনো একজন গিয়ে ওদের দুজনকে ঠান্ডা করে দেবে। এই যে কথাগুলো, এই কথাগুলোর মধ্যে যে অহংকার, যে হুম, ঔদ্ধত্য যে হুম, ফুটে ওঠে, সেটা সাধারণ মানুষের কাছে যায় কিন্তু অন্যভাবে। এবং সাধারণ মানুষের কাছে এটা পছন্দ হয়, সাধারণ মানুষ এটা নিতে পারে না। একজন যদি জননেতাকে তো হতে চান, তাহলে জননেতা কার সমর্থনে হবেন? মানুষের সমর্থনে। কোন মানুষ? সাধারণ মানুষ, যাদের হাতে ক্ষমতা নেই, অথচ তারাই নিজেদের ক্ষমতা দিয়ে আরেকজনকে ক্ষমতাশালী করছে। যাকে করলো হয়েছে। ক্ষমতাবান, তিনি যদি নিজের ক্ষমতাটাই বুঝতে না পারেন, তিনি যদি বুঝতেই না পারেন তিনি কার কাছে দায়বদ্ধ, তার যদি এত অহংকার হয়ে যায়, তাহলে তিনি কি করে মাটির কাছাকাছি থাকবেন? থাকেননি, ঠিক, এটা বুঝতেও ঠিকই বলেছেন, পারেননি। ঠিকই বলেছেন। এবং যতদিন তিনি ছিলেন ততদিন এই কাজটাই করে গিয়েছেন। ঠিক এই জিনিসটাই যে যে অমিত মালবিয়া যেটা বললেন, যেটা লিখলেন, টুইট করলেন রাহুলের এই টুইটের প্রেক্ষিতে, যে হুম, যখন সবাই ট্রোল করেছে কংগ্রেস কর্মী সমর্থকরা স্মৃতি ইরানিকে, তারপরে রাহুল এমন একটা পোস্ট করলেন, যে পোস্টটা কার্যত কোনো কাজের কথা নয়, সেটা উনি অ্যাজ এ পলিটিশিয়ান বা এইভাবে তিনি করেছেন। এবং এটা দিয়ে রাহুলের কোনো এই, মর্যাদা পাওয়ার কথা নয়। রাহুলের এমন কিছু কাজ করেনি যাতে মর্যাদা পেতে পারে, যে এই ধরনের যেমন বলে থাকে। কিন্তু হুম, একটা কথা মাথায় রাখতে হবে, সাধারণ মানুষের কাছে কোনো একটা যদি টুইট যায়, সৌজন্যমূলক টুইট, এমন একজন যিনি জিতেছেন, পরাজিত নন, তিনি যদি যিনি হেরেছেন তার প্রতি সৌজন্য প্রকাশ করেন, তাহলে কিন্তু সেটা অন্যভাবে যায়, মানুষের কাছে পৌঁছয়। যে তার সুভদ্র যে চরিত্র, সেইটাই পৌঁছয় সেখানে সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ এটা কিন্তু খুব ভালোভাবে নেয়। শুধু আমাদের দেশে নয় কিন্তু, এমনকি বিদেশেও আমি দেখেছি। বিদেশেও যে এই যে যাকে আমরা বলি কার্টেসি, এটিকেট, এগুলো তো এইভাবেই জন্ম হয়েছে। এমনকি রাজনীতির ক্ষেত্রেও ঠিকই। তাই তৈরি হয়েছে। তা আমাদের দেশেও সেটা আছে, কিন্তু মাঝখানে সেটা একেবারে চলে গিয়েছিল, একেবারেই চলে যাচ্ছিল। রাহুল যদি সেটা ফিরিয়ে আনতে পারেন, তাহলে অবশ্যই খুব একটা মূল্যবান ব্যাপার হবে। আমি জানি না, আবার বলছি তো, সেটা ফিরবে কিনা। হুম, কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলার ছিল, যে এই যে রাজনীতিটা দেখছে সবাই রাহুলের, যে রাহুল যেভাবে টুইট করলেন, এটা কিন্তু তার সৌজন্যের কথা বলা হলেও তার দুর্বলতা নয় কিন্তু। কারণ তিনি যেটা বলার সেটা কিন্তু সংসদে পরিষ্কার, সাফ, সবার সামনে বলে দিতে পারেন। এটাও একদিকে আছে। 2019 সালে নির্বাচনে জেতার পরে, হুম, রাহুল গান্ধীকে হারানোর হুম, পরে তিনি খুবই হুম, অহংকারী হয়ে পড়েছিলেন, এবং তার হুম, অহংকারে প্রায় মাটিতে পা পড়ছিল না, এরকম নানা উদাহরণ, নানা রকম ছোট হুম, ছোট নানা নিদর্শন আছে। এবং হুম, সংসদে এবং সংসদের বাইরে তিনি হুম, একাধিকবার, শুধু রাহুল গান্ধী, নানা রকম ভাবে আক্রমণ করেছেন।
সংসদের মধ্যেও করেছেন, সংসদের বাইরেও করেছেন, এবং তিনি হুম একটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হওয়া সত্ত্বেও ভুলেই গেছিল যে তিনি তার মন্ত্রিত্বটার দপ্তরটা কি এবং সেই মন্ত্রিত্বর কাজটা নিয়ে কখন কথা হুম বলেন। এবং হুম লোকে ঠাট্টা করে তখন তাকে বলতো যে ওনার দপ্তরটা বোধহয় রাহুল রাহুল গান্ধী গান্ধী বিষয়ক দপ্তর। হ্যাঁ, ঠাট্টা করে সেরকমই বলতো, মানে এতটাই তিনি ইয়ে হয়ে গেছিলেন, তার হুম অ্যারোগ্যান্সি সেসব তো ছিলই, কিন্তু তার হুম পাশাপাশি হুম দিনরাত তিনি রাহুল চর্চাই করতেন কার্যত। হুম হ্যাঁ, হুম এবার নির্বাচনে তিনি হারার পরে, খুব খারাপ ভাবে হারার পরে কংগ্রেসের একজন হুম সাধারণ কর্মীর কাছে হুম হুম তিনি দলের মধ্যে হঠাৎ যেন একটা ব্রাত্য হয়ে গেলেন। আহ, হুম তিনি যেদিনকে সমস্ত মন্ত্রীরা শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তার মুখে যখন ক্যামেরা ধরা হলো, তার হুম মুখের যে হুম অভিব্যক্তি, তার যে সেটা তো হুম দেখে লোকের লোকের অত্যন্ত একটা হুম গোমড়া মুখ, যেন তিনি রেগে বসে হুম আছেন, যেন এবং তাকে হুম কেউ সত্যি, তিনি এক কোণে একলা বসেছিলেন, এবং তারপর থেকে হুম টানা তাকে তাকে কোনো দলের কোনো কাজে, দলের কোনো গুরুত্বপূর্ণ হুম ইয়েতে তাকে দেখা যায়নি, এবং দেখা মনে কোনো দলের কোনো নেতার আশেপাশেও দেখা যায়নি। মনে হয়েছে যেন তাকে হুম প্রায় এক কোণে ফেলে দেওয়া হয়েছে। এবং তারপরে যেটা এলো সেটা হচ্ছে তার সরকারি বাংলো খালি করার নির্দেশ, যেটা নিয়ে সব থেকে বেশি সমাজ মাধ্যমে তাকে হুম সমালোচনা করা হচ্ছিল। কেন তিনি ঠিক কিছুদিন আগে রাহুল গান্ধীর যখন সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছিল, তখন তিনি এই হুম বিষয়ে কথা বলেছিলেন। বাংলো হ্যাঁ, খালি করেন। তো ন্যাচারালি সেইটাই আর একটা বুমেরাং হয়ে ফিরে এসেছিল, এবং হুম সেটা হুম অনেক সময় একটু তার তীব্র তো হয়েছে, এবং তীব্র হয়েছে, হুম এবং কোনো কোনো জায়গায় শালীনতার একটু বাইরেও চলে গেছে। রাহুল হুম গান্ধী তারপরে যে টুইটটা করলেন, যে টুইটটাতে হুম যেটা তিনি নিষেধ হুম করলেন, সেইটাতে হুম আপনারা যেটা আপনি যেটা বললেন তার তাৎপর্য, এবং আমার মনে হচ্ছে যে এক ঢিলে অনেকগুলো পাখি মারা হলো। সৌজন্যের রাজনীতি একটা বলা হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু সৌজন্যের রাজনীতি বললেই তো সবটা শেষ হয় না। হুম। এর পেছনে যে রাজনৈতিক ভাষ্যটা আছে, যেটা অনেকে হুম। বুঝতে পারছেন না, সেই রাজনৈতিক ভাষ্যটা হচ্ছে এটাই যে তুমি আমাকে যতই গালি গালাজ গাল বন্ধ করে থাকো, আমি তোমাকে এমন গুরুত্ব দিচ্ছি না যে তোমাকে তোমার সমকক্ষ বলে, তোমার সমান সমান গালিগালাজ করে তোমাকে আবার আমার প্রতিপক্ষ বলে ধরে নেব। আমি মোদিকে আমার ঠিক। ঠিক। প্রতিপক্ষ ধরি, আমি তোমাকে আমার প্রতিপক্ষ ধরি না। এটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, হুম। এটা ভেরি হ্যাঁ। ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। আমি তোমাকে অনুকম্পা হুম। করলাম, এটা একটা অনুকম্পার ছাপ আছে। সেইটা কিন্তু আমি আমি যেটা বলেছি এর আগে, যে সেইটা স্মৃতি ইরানীকে দুঃস্বপ্নের মতো তাড়া করবে, বরাবর তাড়া করবে। আমি ঠিক। চিৎকার করে গেলাম যার বিরুদ্ধে, এইরকম ভাবে বলে গেলাম, আর সে বলে বলে যাচ্ছে হুম। কিনা আমাকে বলছে ওকে মাফ করে দাও, ওকে ছেড়ে দাও, ওকে বেচারাকে ছেড়ে দাও, বেচারাকে ছেড়ে দাও। হুম। এই যে বেচারাকে ছেড়ে দাও, হ্যাঁ, এটা ঠিক। কিন্তু ওর কানে বাজছে, এটা ওনার কানে বরাবর বাজবে। যে আমাকে রাহুল এত সাহস, আমাকে বলছে বেচারাকে ছেড়ে দাও, আর মোদিকেও এরকম ভাবে বলতে পারছে সংসদে, আর সেখানে তিনি আজকে নেই, উত্তর দেবারও নেই, তিনিও নেই। আমার মনে আছে লকেট চট্টোপাধ্যায় তার পেছনে হুম। দাঁড়িয়েই খুব চিৎকার করছিলেন, সেই লকেট চট্টোপাধ্যায়ও নেই। সংসদে, কাজে হ্যাঁ। মূল উত্তর দেওয়ার, হ্যাঁ, ঠিক। লোক ঠিক। মূল উত্তর দেওয়ার হুম। জায়গাটাও নেই, অবস্থানেও নেই। হ্যাঁ। তবে তার চেয়েও আরো অনেক বেশি আঘাত, যেটা তুমি বলছিলে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে স্মৃতি ইরানির সবচেয়ে বেশি আঘাতটা কোথায় লেগেছে, তিনি ছিলেন মোদির সবচেয়ে মানে কাছের মানুষের মধ্যে একজন, বৃত্তের মধ্যে। হুম। এই যে ক্ষমতার হুম। বৃত্তে তিনি ছিলেন, যেটাই কঙ্গনাও আশা করেছিল, কঙ্গনাও কিন্তু নিশ্চয় আশা করেছিল মন্ত্রিত্ব পাবে, হয়নি। একই হুম। রকম ভাবে কিন্তু এই এই স্মৃতি ইরানিও ছিলেন। এবং স্মৃতি ইরানিকে এই যে খুলে মানে লিস্ট খুলে দেওয়া হয়েছিল, যা খুশি বলতে পারো, হুম। তার ফলে, হুম। এটা আমরা বিজেপির ভেতরে করা যায় না, কিন্তু আমি সাংবাদিক হিসেবে অবশ্যই গেস করতে পারি, স্মৃতির এই হুম। ঔদ্ধত্যের জন্য দলের অন্দরেও নিশ্চয়ই একটা কোথাও ক্ষোভ অবশ্যই জমা হয়েছিল। যারা বিজেপি লিড করেন ভেতরের নিশ্চয়ই জানতে পারবেন, এবং সেটা মোদিকে বুঝতে পারেননি, নাকি মোদিকে জানানো হয়নি। না হলে মোদি তো ওকে আবার ইনকর্পোরেট করতে পারতেন, ঠিক আছে, বঞ্চিত দিতেই পারতেন, হুম। 6 মাস পরে কোথাও জিতিয়ে আনতে পারতেন কোনো জায়গা থেকে, কিন্তু হুম। করেননি, রাজ্যসভায় কিছুই নিয়ে যেতে করলেন না। পারতেন। অনেক কিছু হুম। করতে পারতেন, করলেন না, ডিডন্ট হুম। ডু এনিথিং। এইটা কিন্তু ওর মনের মধ্যে সাংঘাতিক রকমের লাগবে। একদিকে হচ্ছে এই মানে রাহুলের অনুকম্পা,
একদিকে এই রাহুলের অনুকম্পা আর অন্যদিকে হচ্ছে এই যে মোদির নিষ্ক্রিয়তা, এই উদাসীনতা, তাকে গুরুত্বই না দেওয়া, এইটা সবচেয়ে বেশি আঘাত করবে স্মৃতি ইরানিকে। কিন্তু আমার মনে হয় এটা একটা শিক্ষা, যদি এই শিক্ষাটা রাজনীতিকরা নিতে পারেন তাহলে তাদের পক্ষে খুব লাভজনক হবে, এটুকু আমি মনে করি ভাই। গৌতম দা, আমরা এর পরের পরের যে আলোচনাটা আসবো ঠিক এই প্রসঙ্গে, সেটা হচ্ছে হুম, যে স্মৃতি ইরানির ক্ষেত্রে রাহুল যেটা বললেন যে তাকে হুম, যাতে অসম্মান কেউ না করে, মেসেজ হুম, দিলেন। এই মেসেজটা একজন বিরোধী দলনেতা তো দিতেই পারেন, তার 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 যে হুম, আহ, তার যে পদগরিমা সেটা তো তার বৃদ্ধি করে। হুম, কিন্তু এই মেসেজটা কি আরেকজনকে কি আঘাত করলো না, যিনি আমাদের সর্বোচ্চ পদাধিকারী, তিনি কয়েকদিন হুম, আগেই সংসদে বিরোধী দলনেতাকে বালক হুম, বুদ্ধি বলে কার্যত হুম, অপমান করেছেন। অত্যন্ত হুম, কুৎসিত শব্দ, বালক বুদ্ধি। হুম, 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 হ্যাঁ, হুম। তো সেইটাও তো একটা খুব বড় এখানে একটা মেসেজ দেওয়াটা হলো কি, যে তিনি কি মোদীকেও সেটা বলতে চাইলেন যে এই এই অসম্মান করাটা কাউকে উচিত নয়। आदरणीय सभापति जी, बालक बुद्धि में ना बोलने का ठिकाना होता है और न ही बालक बुद्धि में व्यवहार का कोई ठिकाना। दोस्तों नमस्कार, मैं आपका भूपेंद्र नारायण। दोस्तों, माननीय मोदी जी ने जिस अंदाज में नेता विपक्ष के लिए शब्द का प्रयोग किया है वो आपके सामने है। वैसे मैं इस वक्त मोदी जी के शब्द संस्कार पर बात करने के लिए नहीं आया हूं। जो महानुभाव चुनावी मंच पर सबके सामने मुजरा कर सकते, माफ कीजिएगा, मुजरा शब्द कह सकते हैं, उसके मुंह से ऐसे शब्द निकलना विपक्ष के नेता के लिए स्वाभाविक है। आदरणीय सभापति जी, बालक बुद्धि में ना बोलने का ठिकाना होता है। একটা জিনিস আমি বলি, এটা প্রসঙ্গত মনে পড়ে গেল, ঠিক এই স্মৃতি ইরানি যেটা বলেছিলেন হুম, না, যে দুই ভাই বোনে হুম, দাঁড়ালেও আমাদের যে কোনো একজন হুম, কর্মকর্তা গিয়ে দাঁড়ালেই ওদের শুইয়ে দেবে, ওদের আর কিছু উঠতে দেবে না, মানে। হুম, কিন্তু এই সেই রাহুল গান্ধীকে জবাব দেওয়ার জন্য তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের যে মন্ত্রীরা, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীকে দাঁড়াতে হলো উত্তর দেবার জন্য। কাজেই উত্তর দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী যতই বালক বুদ্ধি বলে থাকুন, বালক বুদ্ধি বলে হেয় করার চেষ্টা করুন, সেটা রিমাউন্ড করে হুম, নিজের গায়ে লাগবে, এটা কিন্তু অবশ্যই লাগবে। এই যে পরিণত একটা যে রাজনীতিকের ছাপ রাহুল দিচ্ছেন বারবার, এটা মোদিকে হুম, আরো বেশি ভাবাবে, ভাবাবে তো বটেই। যতই বালক বুদ্ধি বলে থাকুন, এবারে কি হবে, এবারে তার পক্ষে একটা, প্রথমত তাকে ভাবতে হবে কিভাবে আমি মানে প্রতিপক্ষকে আমি তার উচিত জবাব দেব, এটা ভাবতে হবে তাকে। শুধু বালক বুদ্ধি, পাপ্পু এসব বলে আর চলবে না, এটা তিনি বুঝতে পারবেন, আমার হুম। ধারণা তিনি বুঝতে পারবেন, আজকে না হোক কাল বুঝতে পারবেন। মোদি নিজে এই যথেষ্ট। প্রসঙ্গে আমরা এই প্রসঙ্গ হ্যাঁ, হুম, এই প্রসঙ্গে আমরা একটা আমি সম্প্রতি কংগ্রেসের তাদের যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলে আমি একটা ওদের দেখছিলাম যে এই বালক হুম, বুদ্ধি শব্দটাকে ধরে কংগ্রেসের ওখান থেকে একটি প্রচার করা হয়েছে যে রামায়ণ আমরা যখন প্রথম যে সিরিয়ালটা দেখতাম সবাই ঘরে ঘরে চলতো, তাতে রাবণ কোনো এক সময় রামকে বালক বুদ্ধি বলছেন। যে এতটাই তাকে আন্ডার এস্টিমেট করেছিলেন রাবণ, যে বালক বুদ্ধি বলছেন যে ওরা আমার বাচ্চারা কি করবে আমার। हम इन मानवीय भावनाओं की निर्बलता में नहीं फंसते। युद्ध का एक ही लक्ष्य है, जीत, वो किसी प्रकार भी हो। तुम ठीक कहते हो। नियम, नीति, धर्म, इन सब बातों से तुम जैसे लंपट दुराचारी का क्या रिश्ता? ये तो सब लोगों की बातें हैं। হ্যাঁ, এবং হ্যাঁ, ঠিক একইভাবে তারা তার সঙ্গে এটাও উল্লেখ করেছে যে ঠিকই কংস একসময় কৃষ্ণকে হ্যাঁ, বালক কৃষ্ণকে। বলেছিলেন। তো এই যে তারা যে যাদের যাদের যে আন্ডার এস্টিমেট করেছিলেন, তারাই হ্যাঁ, তাদের পরবর্তীকালে তাদের পতন ঘটিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আর তো সবচেয়ে এইটা বড় একটা কথা অদ্ভুত, তারা এটাকে এটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছে। এবং বিশেষ হ্যাঁ, করে অযোধ্যাতে গিয়ে তো উনি রাম লালাকে প্রতিষ্ঠা করেছেন, রামচন্দ্রকে নয়।
রামচন্দ্র রাজা হওয়ার বালক সেই রামকে, রাজ্য বালক রাম। বালক রামকে প্রতিষ্ঠা করেছেন, রাম লালাকে প্রতিষ্ঠা করেছেন, এটাও মানা তো দরকার। এগুলো তো হচ্ছে নিশ্চয় ঠিক ঠিক। পৌরাণিক যা যা আছে তার সঙ্গে এ তো বলবে, এটা এটা একেবারেই রাজনৈতিক যা হ্যাঁ মানে যেটা বলা হয় আমাদের যে তারা যেভাবে ব্যাখ্যা করবেন সে রাজনীতির ব্যাখ্যা নিশ্চয়ই চলতে পারে, এগুলো চলবেই, এগুলো হ্যাঁ কত ভুল নয়, হ্যাঁ। কিন্তু আমি যেটা মনে করছি যে দুটো জিনিস উল্টো হয়ে গেল। যারা বিজেপিকে ভোট দিয়েছিল, যারা সনাতনী হিন্দু ধর্মকে আশ্রয় করে ভীষণভাবে বেড়ে উঠেছিল, এবং হুম, যারা এই হুম, নরেন্দ্র দামোদর দাস মোদীর মধ্যে এক বিদ্বজ্জন, দিগ্গজন এবং কি বললো প্রাজ্ঞ মানুষের দেখা পাচ্ছিল, তারা ঠিক উল্টোটা দেখতে পাবে, না দেখতে চাইলেও দেখতে পাবে, হয়তো দেখতে চাইবে না, চোখটা বন্ধ করে থাকবে, ঠিক উল্টো হচ্ছে। রাহুল গান্ধী পরিণত মস্তিষ্কের, পরিণত মননের পরিচয় দিচ্ছেন, আর উল্টো দিকে মোদী ঠিক উল্টোটা করে ফেলছেন। দুটো জিনিসের এই ক্ষেত্রে এই আরেকটা জিনিস। প্রসঙ্গেই বা গৌতম দা, আবারও আমি হুম একটা আপনাকে ইন্টারাপ্ট করছি, আবারও কংগ্রেসের একটা প্রচার, ঠিক আপনি যেটা বললেন সেটা ঠিক। হুম কংগ্রেস এই বালক বুদ্ধির প্রচারের বিরুদ্ধে গিয়ে বলতে গাণিতিক হুম ভাবে তারা বেশ কিছু ভিডিও রিলিজ করেছে। তার মধ্যে একটি হুম সিরিজ তারা রোজই প্রায় ছাড়ছে, সেটা হচ্ছে হুম, বয়েল বুদ্ধি বলে, মানে ষাঁড়ের হ্যাঁ বুদ্ধি বলে। अरे जिसके बारे में तुम बात कर रहे हो जानते हो कौन है वो, जो नाली की गैस से चाय बनवाए, बादलों से राडार को हराए, आदमी होकर खुद को अवतार बताए। ऐसा बैल बुद्धि है वो, रोजगार के नाम पर पकौड़े तलवाने वाला, एक्स्ट्रा 2AB का फालतू फॉर्मूला बताने वाला, मगरमच्छ पकड़ने की डींगे सुनाने वाला। बैल बुद्धि है वो, जो टेलीप्रॉम्प्टर बंद होते ही बगले झांकता है, अपनी याददाश्त को फोटोजेनिक बताता है, डिजिटल कैमरा बनने से पहले ही उससे फोटो खिंचवाता है। ऐसा बैल बुद्धि है वो फेंकू है, जुमलेबाज है, हर जगह से रिश्ता जोड़ने वाला महा ड्रामेबाज है। हाँ, वो कोई और नहीं, बैल बुद्धि है वो। হ্যাঁ, সে একটা ষাঁড়ের ছবি দিয়ে হ্যাঁ তারা, যে আপনি যেটা বললেন যে হ্যাঁ যে তারা যে প্রাগ, এবং সেখানে তারা নিশানা করছে হ্যাঁ কিন্তু মোদিকে, হ্যাঁ নিশানা করছে মোদি, মোদিকে, যে তারা যে হ্যাঁ যে আপনি যেটা বললেন যে মোদির মধ্যে প্রাজ্ঞতার ছাপ লোকে দেখতে চেয়েছিলেন, বা তারা যে হ্যাঁ এখনো মনে করেন যে এবং এবং মোদি, হ্যাঁ মোদি 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 বিশ্বগুরু। সেটা সজগ, হুম, হ্যাঁ, এবং মোদি সেটা সযত্নে হ্যাঁ, লালন করছে। মোদি সেই রকমই চেহারাটা হুম, সযত্নে লালন করছিলেন, দাড়িটাকে যেভাবে কামিয়ে সেইভাবে মুখের চেহারা রেখে, ক্যামেরাগুলোকে সেই অ্যাঙ্গেলে রেখে, কথাবার্তার মধ্যে সেই রকমের সেইটাই করবার চেষ্টা করছেন, কিন্তু বেসিক্যালি ভেতরে যেটা আছে সেটা তো মাঝে মাঝে বেরিয়ে পড়ে, সেইটাকে আটকানো খুব মুশকিল হয়। যদি বেসিক্যালি তুমি ক্যারেক্টারটা অন্যরকম হয়, সেই ক্যারেক্টারটা যদি বেরিয়ে পড়ে তখন খুব মুশকিল হয়ে যায়, তখন সেটাকে আটকানো যায় না। এর পেছনে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ঠিক। একটা খুব বাজে কথা লাগে হয়তো শুনতে, কিন্তু যে কালচার একটা সেলফ যদি না থাকে, হুম, ছোট থেকে যদি এই কালচার সেলফটাকে যদি কেউ আলাদাভাবে লালন করে না থাকেন, তাহলে তার এই জিনিসটা হবে। তাকে হয়তো রাজনীতি হিসেবে মুখে কিছুটা মুখোশ করে থাকতে হয়, ফাসাদ রাখতে হয়, এইটা রাহুলকে রাখতে হয়নি। যার জন্য হুম, কেন বললাম কেন সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য লাগতে পারে, এটা রাহুলের অন্য আবার কালকের দিনে এমন কিছু কাজ করে উঠতে পারেন যার জন্য সমালোচিত হতে পারেন, এটা জানি না, আমরা উই ডু নট নো, কিন্তু এখনো পর্যন্ত একদিকে সংসদে দাঁড়িয়ে যেটা নিজের বলার ওপেনলি সেটা বলেছেন সবার সামনে, কোনটা পছন্দ নয় কোনটা পছন্দ সব বলে দিয়েছেন, কি হুম, আদর্শ হুম, কংগ্রেসের বলে দিয়েছেন। আবার একই সঙ্গে এইটাও লিখেছেন যে আমরা আঘাত করবে না, আঘাত করো না। হ্যাঁ, তার মধ্যে যে আমি যে বললাম সেই ব্যাখ্যাগুলো নিশ্চয় আছে, যেটা স্মৃতি ইরানির কে তাড়া করে বেড়াবে, সেটা আছে, কিন্তু সেটা খুব হুম, ঠিক সূক্ষ্ম, ঠিক, সেই এটা খুব ভালো খোঁচাটা, আপনি বলেছেন। হ্যাঁ সেই সেই খোঁচাটা খুব সূক্ষ্ম, কিন্তু মানুষের মনে হবে যে এই লোকটাকে বিশ্বাস করা যায়, এই লোকটা যা খুব ইয়ে লাগবে শুনতে, হয়তো আবার মনে করতে হবে, যার জন্য না এই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচুর লোক এখনো পর্যন্ত
এত এত অভিযোগ, এত দুর্নীতি, বিভিন্ন অভিযোগ আছে, কিন্তু যারা বিশ্বাস করা তারা বিশ্বাস করে। এখন এখন মনে করে ওই যে দিদি বলেছে তো হবে, এতদিন পরে, এত অভিযোগের পরে রাহুল তো কিছু ক্ষমতাতেই নেই, কারণ তার তো কোনো হারাবার কিছু নেই, হারাবার ভয় নেই। এই প্রথম একটা কনস্টিটিউশনাল পোস্ট উনি হোল্ড করছেন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কাজেই এখন উনি অনেক কিছু বলতে পারতেন, বেপরোয়া হতে পারতেন, অনেক কিছু মনের ঝাল মেটাতে পারতেন, সেটা উনি করেননি। এই যে করলেন না, ঠিকই বলেছে। এর ফল এর ফলে ওর চরিত্রটা খানিকটা লোকের কাছে আরো মনে হয় একটু একটু সম্মানের জায়গা পাবে। এটা এটা আর তবে স্মৃতির আপনি এই কাছে যে ঝাল কিন্তু মেটানোর, হ্যাঁ, হুম আপনি যে ঝাল না মেটানোর কথা বললেন, আমি আবারও একটু এই প্রসঙ্গে দর্শকদের দেখতে চাই যে মণিপুরে যে রাহুল সম্প্রতি গেলেন, Mapipapawi ba? Manipuri, mapipapawi ba? Si Pinsara, si Papa. Ay, ko yung magtigilas na ba siya? Ko yung tamo yan. Kasi si Mama ba na ko yung magtigilas na ba? सर हम लोग को सिक्योरिटी चाहिए, हम लोग घर जाना चाहता है, हम लोग अपने घर में रहना है। I would like to request you, sir, please help my people. That is true. Because if the government wants to end it can end it very quickly. Everything will be okay. Don't cry. आप बार बार आया है यहाँ हमारे सुख दुख में बांटने के लिए, आपको शुक्रिया अदा करता हूँ। आपको आज एक वादा भी करना है हम लोगों के लिए, हमारे लिए लड़ना है आपको, हमारे लिए लड़ेंगे ना सर आप। हमने आपकी बात उठाई, एक बार नहीं 2-3 बार हमने पार्लियामेंट में बोला, इन्होंने बोला, सब एमपीज ने बोला, कांग्रेस पार्टी के हम सारे के सारे नेताओं ने पार्लियामेंट में मणिपुर की बात उठाई। अगले सेशन में आप देखना मैं आपकी बात उठाऊंगा, ठीक है? थैंक यू। সেইখানে তিনি ক্যাম্পে গেলে তাদের একদম পাশে দাঁড়ালেন, তাদের সঙ্গে তাদের সমস্ত রকম কথা শুনলেন, কিন্তু সেখানে তিনি প্রধানমন্ত্রী বা বিজেপিকে একটি তাদের বিরুদ্ধে একটি শব্দ প্রায় বলেননি। তিনি খালি বলেছেন আমি অনুরোধ করছি প্রধানমন্ত্রীকে একবার আসতে, এই শব্দটি তিনি বলে চলে এলেন। এই যে এটাও মানুষ দেখলো যে তিনি কোথাও তিনি আক্রমণ, কিন্তু যা বলার ওটাতেই বলে দেওয়া হলো, অত্যন্ত মার্জিত ভাবে বলে দেওয়া হলো যে একবার আসুন, একবার আমি অনুরোধ করছি প্রধানমন্ত্রীকে। একজন বিরোধী দলনেতার কাছ থেকে এরকম মার্জিত কথা বোধহয় কালের রাজনীতিতে আমরা খুব দেখিনি। একজন বিরোধী দলনেতা বলছেন, অনুরোধ করছেন মন্ত্রীকে আপনি আসুন মণিপুরে একবার। একটা কথা রাম মনোহর লোহিয়া নেহরুকে বললেন যে আপনার দাদু কি ছিলেন আমরা কি জানি না, তিনি তো মুঘল বাদশাদের চাপরাশি ছিলেন। আপনার কথাটা আরেকবার একটু যদি রিপিট করেন, রাম মনোহর লোহিয়া সংসদে প্রধানমন্ত্রীকে বললেন, প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে বললেন যে আপনি কোন বংশের লোক সেটা আমরা জানি, আপনার দাদু তো মুঘল বাদশাদের দরবারে চাপরাশি ছিলেন। তো নেহরু উঠে দাঁড়িয়ে বলেছিলেন হাসতে হাসতে, আমি তো সেই কথাটাই বলতে চাইছি, আমরা হচ্ছি সাধারণ পরিবারের সাধারণ মানুষ, আমি তো বরাবর সেই কথাটাই বলতে চাইছি, আপনারাই বিশ্বাস করতে চান না। আমি তো ওইরকম পরিবারের, আমি তো বারবার বলতে চাইছি যে আপনি ওই পরিবারের, আমরা তো আপনারাই বিশ্বাস করতে চান না। এইটা হচ্ছে উত্তর। দিস ইজ কল্ড উইট, দিস ইজ কল্ড ইন্টেলিজেন্স, দিস ইজ কল্ড পলিটিক্যাল উইজডম। এই পলিটিক্যাল উইজডমটা যদি না থাকে তাহলে কিন্তু কেউ বড় উন্নত ভাবে, মোদী যদি 7 বারও জিতে যান তাহলেও নেহরুর সমকক্ষ কোনোদিন হতে পারবেন না ইতিহাসে। নেহরুর অনেক দোষ থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, ইন স্পাইট অফ দ্যাট সারা পৃথিবীতেও ইতিহাসের পাতায় কখনো একটা অধ্যায় লেখা হবে না মোদীকে নিয়ে। যদি লেখাও হয় তার মধ্যে এমন এমন জিনিস থাকবে যা নেহরুর জীবনে কোনোদিন হয়নি। রাহুল যদি সেইটা, আমার মনে হয়, আমি জানি না, যে মেবি হি ইজ অলসো ইনফ্লুয়েন্সড বাই দিস পিপল, হতে পারে সেটা একটা। অত্যন্ত আমাদের আজকে সময় প্রায় শেষ, খুব মূল্যবান আলোচনা হলো।
আমি একটা খালি শেষ আপনার কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আপনি কি মনে করছেন যে এতে আমাদের যে সংসদীয় রাজনীতি, এই যে রাহুলের এই রুচির কথা আমরা বললাম, যে কথাবার্তা বললাম, আমাদের সংসদীয় রাজনীতির কি কিছু উন্নতি হওয়া, একটু কুকথা বন্ধ হওয়ার কি কোন রকম কোনো সম্ভাবনা আপনি দেখছেন এ থেকে? সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি অবশ্যই, তবে বিভিন্ন দলকে নিয়ে চলতে হচ্ছে তো। এই বিভিন্ন দলের কে কখন কি কথা বলবে, কথা মানে এটা খুব মুশকিল। কিন্তু একটা কোথাও একটা সংযুক্ত হওয়ার একটা চেহারা মনে হচ্ছে উঠে আসছে, মনে হচ্ছে। কারণ এই যে বাই ইলেকশনও হলো, সেখানেও দেখলাম এই ধরনের আচরণ কমেছে। আমার যদি সেটা কবে আগামী দিনে বলতে পারবো, আমি জানি না এখন। যদি কমে তাহলে অবশ্যই সেখানে রাহুলের অবদান থাকবে, এটা এটা মানতে হবে সবাইকে, এটা আমিও মানি সেটা। চমৎকার, চমৎকার, চমৎকার বললেন। সবাই শুনলেন যে গৌতম দা খুব চমৎকার বিশ্লেষণ করলেন এই রাহুলের টুইট, স্মৃতি ইরানি এবং অন্যান্য বিষয়গুলোকে ধরে একটি সম্ভাবনার কথা বললেন। এটা আমাদের সবারই ভালো লাগবে। আপনারাও আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা এরকম আরো বিষয় নিয়ে গৌতম দাকে সঙ্গে নিয়ে হাজির হব। সবাইকে নমস্কার। গৌতম দা, আপনাকেও অনেক নমস্কার।